দ্রুতগতিতে মিসাইল সহ বিধ্বংসী সব অস্ত্র বানাচ্ছে ইরান, বাড়ছে মজুদও। যুদ্ধ করতে পারবে বছরের পর বছর। আমেরিকার জমকি ইরান। অবশেষে আমেরিকার অস্ত্রের মজুদ শেষ হওয়া আর ইরানের ভয়ে খাবারের ট্রাকে লুকানোর তথ্য স্বীকার ট্রাম্পের। হার মেনে নিলেন কি তিনি? লন্ডনে আমিরাতের প্রধানমন্ত্রীকে হেনস্থা, ভিডিও ভাইরাল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড, কি বলল আদালত? ভূমিকম্পে লন্ডভন্ড কলম্বিয়ায় 169 ছাড়িয়েছে প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 1600-এরও বেশি ভবন। কারফিউ জারি হলো কেন? জোরে সোরে ব্যালিস্টিক মিসাইল সহ সব ধরনের বিধ্বংসী অস্ত্র, গোলাবারুদ আর সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়েছে ইরান। একই সাথে বাড়াচ্ছে অস্ত্রের মজুদ। যেখানে অস্ত্রের অভাবে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা, সেখানে বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার তৈরি করছে বিশ্বের নয়া পরাশক্তি হতে যাওয়া খামেনির দেশ ইরান। আর এসব তথ্য জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকভি। শুধু তাই নয়, ইরানের হাতে থাকা আরেক বড় দর কষাকষির অস্ত্র হরমুজ প্রণালী তেহরানের শর্ত না মানা পর্যন্ত খুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, সম্মান নিয়ে মধ্যপ্রাচ্য থেকে বের হতে পারবে কি আমেরিকা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানে দ্রুতগতিতে চলছে ব্যালিস্টিক মিসাইল সহ সব ধরনের বিধ্বংসী অস্ত্র, গোলাবারুদ আর সামরিক সরঞ্জামের উৎপাদন। একই সাথে বাড়ছে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদও। যেখানে অস্ত্রের অভাবে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, সেখানে বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার তৈরি করছে বিশ্বের নয়া পরাশক্তি হতে যাওয়া খামেনির দেশ ইরান। আর এসব তথ্য জানিয়েছে খুদ ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকভি। আমেরিকার মাটিতেও আঘাত হানতে সক্ষম এমন আন্তদেশীয় মিসাইল তৈরিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া যুদ্ধে ইরানের হাতে থাকা আরেক বড় দর কষাকষির অস্ত্র হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানে তেহরান। সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের শর্ত না মানা পর্যন্ত খুলবে না হরমুজ। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সদ্য নিযুক্ত আইআরজিসির সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মহসিন রেজাই সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী ইস্যুতে কোনো আপোষ নয়। এই জলসীমা ইরান ও ওমানের, এর নিয়ন্ত্রণও থাকবে দেশ দুটির কাছে। যুদ্ধ বন্ধ থাকলেও নিজেদের প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তবে বরাবরের মতোই মিথ্যা বলায় পারদর্শী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করলেন হরমুজ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আমেরিকা। ইরানের সাথে ভালো আলোচনা চলছে দাবি করলেও হুঁশিয়ারি দেন, ইরান নতুন করে কোনো বাড়াবাড়ি করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তবে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলছে ইরান। একই তথ্য আন্তর্জাতিক মেরিটাইম পর্যালোচনা সংস্থারও। তারা বলছে, হরমুজে চলছে অচলাবস্থা। প্রতিদিন মাত্র 6 থেকে 7টি জাহাজ পার হচ্ছে হরমুজ প্রণালী। এ অবস্থায় খোদ আমেরিকান নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের সাথে সমস্যা দ্রুত সমাধান না করলে যুক্তরাষ্ট্রে দেখা দেবে জ্বালানি সংকট, বেড়ে যাবে গ্যাসের দাম। এমন পরিস্থিতিতে কোণঠাসা ট্রাম্প প্রশাসন ইরানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্দেশ্যে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। নতুন করে ইরানের নির্ধারিত পথ দিয়ে হরমুজ পার হওয়ার সময় পানামার একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, নৌ অবরোধ সত্ত্বেও সতর্কবার্তা না মেনে ইরানের বন্দরে যাওয়ার চেষ্টা করায় জাহাজটির ইঞ্জিন রুমে 2টি হেলফায়ার মিসাইল ছুঁড়েছে তারা। না যুদ্ধ না শান্তি, এই অচলাবস্থা থেকে বিশ্বকে মুক্তি দিতে মধ্যস্থতা অব্যাহত রেখেছে পাকিস্তান। ইসলামাবাদ শান্তি চুক্তির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার আগেই নতুন চুক্তি চায় পাকিস্তান। তাই শুরু হয়েছে নতুন করে কূটনৈতিক দৌড়ঝাঁপ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলোচনা করতে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আলোচনায় যুদ্ধ বন্ধ সহ আঞ্চলিক উত্তেজনা কমানো ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা করছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সম্মান নিয়ে এই যুদ্ধ থেকে বের হতে পারবে কি আমেরিকা, নাকি খাবারের ট্রাকে লুকিয়ে বাঁচার মতো করেই গোপন কোনো রাস্তা বের করার চেষ্টা করবে? এই প্রশ্নগুলোর উত্তর কেবল সময়ই দিতে পারে। ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক রদবদলের কারণে চিহ্নিত শত্রু ইসরায়েলের অন্দরমহলে শুরু হয়েছে গুঞ্জন। শত্রু মহলে ছড়িয়ে পড়া উদ্বেগ, কপালে পড়ছে চিন্তার ভাঁজ। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি ডিক্রি জারি করে জেনারেল স্টাফ, আইআরজিসি এবং
বাজিস ফোর্সে 6 জন সিনিয়র কমান্ডার নিয়োগ দেওয়ার পর থেকেই এমন তোলপাড়। বিশেষ করে মোহসেন রেজিয়াকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্ব দেয়া ভাবিয়ে তুলছে তেল আবিবকে। তাকে ঘিরে এমন আতঙ্কের কারণ কি? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যুদ্ধ চলাকালে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের রদবদল যে কোনো দেশের জন্যই একটি বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। তবে সেই ঝুঁকি নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নতুন এক ডিক্রির মাধ্যমে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব পুনর্গঠন করলেন তিনি। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরও 5টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। 9 আগস্ট ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমিরাস হায়দারিকে তার ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া আহমেদ ওয়াহিদিকে আইআরজিসির সর্বাধিনায়ক এবং মোস্তফা ইজাদিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে। ওয়াগের জোগলাদারকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন মোস্তফা খামেনি। এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় মোস্তফা বলেন, পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় ভাই ডাক্তার মোহাম্মদ ওয়াগের জোগলাদার, আপনার মূল্যবান অভিজ্ঞতাকে বিশেষ বিবেচনায় এনে আমি আপনাকে আমার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলাম। এদিকে সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে মোহসেন রেজাইয়ের নিয়োগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। মোহসেন রেজাই 1981 থেকে 1997 সাল পর্যন্ত আইআরজিসির প্রধান ছিলেন। তার নেতৃত্বের সময়ের একটি বড় অংশ জুড়ে ছিল 1980-র দশকের ইরাক ইরান যুদ্ধ। এই যুদ্ধের পুরোটা সময় তিনি মাঠ পর্যায়ে ইরানি বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। ফলে সামরিক কমান্ড এবং যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তার চেয়ে বেশি এই মুহূর্তে ইরানের খুব কম নেতারই আছে। তারপর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন রেজাই। গত মার্চে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর তার রাজনৈতিক উপদেষ্টা হন রেজাই। তবে রেজাই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত প্রোফাইল হিসেবে পরিচিতি পান 1994 সালে। সে বছর আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নাম উঠে আসে। এরপর 2007 সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। ফলে এমন একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিত্বকে দেশের শীর্ষ নিরাপত্তা প্রধানের পদে বসানো পশ্চিমা বিশ্বের জন্য তেহরানের একটি বড় রাজনৈতিক বার্তাও বটে। বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে সংকটময় পরিস্থিতিতে নীতিগত সিদ্ধান্ত বা রণকৌশল কেবল খাতা কলমে না রেখে তা অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন করতে চাইছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের এই চরম মুহূর্তে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এমন কিছু মানুষকে পাশে চেয়েছেন যারা যে কোনো কঠিন সময়ে সামরিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। প্রায় 25 বছর আগে মসজিদ সহ ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বোমা হামলার জন্য এবার ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন আরএসএস, ভিএইচপি ও বজরং দলকে দায়ী করেছে খোদ আরএসএস এর সাবেক এক সংগঠন। সম্প্রতি এক চিঠিতে আরএসএস এর সাবেক এই সদস্য এসব দলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার ও তদন্তের দাবি জানান। আরএসএস, ভিএইচপি, বজরং ও ক্ষমতাসীন বিজেপি একই আদর্শের অনুসারী। এই ঘটনার পর ভারতে মুসলিম বিরোধী ক্ষমতাসীন মোদী সরকার কি বিপাকে পড়বে? হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি ও বজরং দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন আরএসএস এর সাবেক প্রচারক যশবন্ত শাহদেব শিন্দে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেকে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। একই সঙ্গে 2000 সালের পর ভারতে সংঘটিত একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন শীর্ষ হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারের দাবিও তুলেছেন তিনি। শিন্দের অভিযোগের কেন্দ্রে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত,
সংগঠনটির নেতা ইন্দ্রেশ কুমার এবং ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে। তার দাবি, দেশটির বিভিন্ন প্রান্তে সংঘটিত বেশ কিছু বোমা বিস্ফোরণের পরিকল্পনা ও প্রস্তুতির সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের যোগসূত্র ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে 2022 সালের আগস্টে মহারাষ্ট্রের নান্দেড়ে একটি বিশেষ সিবিআই আদালতে দেওয়া হলফনামায় শিন্দে জানান, আরএসএস ও ভিএইচপির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ দেশ জুড়ে বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য প্রশিক্ষণ নিয়েছিল। 2003 সালে ভিএইচপি নেতা পরান্দের নির্দেশনায় প্রায় 20 জনের সঙ্গে তিনি নিজেও বোমা তৈরির প্রশিক্ষণ নেন। শিন্দের ওই অভিযোগের সঙ্গে নান্দেড় বিস্ফোরণের মামলার যোগ রয়েছে। 2006 সালে নান্দেড়ে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় 2 ব্যক্তি নিহত হন। নিহতদের একজন হিমাংশু পানসে হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে আসে। তদন্তকারীদের অভিযোগ ছিল, সেখানে বোমা তৈরি করা হচ্ছিল এবং সম্ভবত আওরঙ্গাবাদের একটি মসজিদে হামলার প্রস্তুতি চলছিল। শিন্দে পরে ওই মামলার সাক্ষী হতে চান এবং বিস্ফোরণের পেছনে বড় ধরনের ষড়যন্ত্রের অভিযোগ করেন। শিন্দের দাবি, তার সঙ্গে প্রশিক্ষণ নেওয়া সহকর্মীরাই 2003-04 সালে জালনা, পূর্ণা ও পারভানির মসজিদে বোমা হামলা চালিয়েছিল। এসব হামলার উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা এবং রাজনৈতিকভাবে সুবিধা নেওয়া। 2022 সালে দেওয়া হলফনামায় শিন্দে দেশ জুড়ে আরও কয়েকটি আলোচিত বিস্ফোরণের সঙ্গে একই নেটওয়ার্কের যোগসূত্রের দাবি জানান। ওইসব হামলার উদ্দেশ্য ছিল মুসলিমদের ওপর দায় চাপানো। এদিকে এই অভিযোগগুলোর আইনি পরিণতি ভিন্ন। সিবিআই-এর প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছিল, এসব অভিযোগের সমর্থনে শক্তিশালী আনুষঙ্গিক প্রমাণ রয়েছে। কিন্তু বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে মামলাগুলো আদালতে উঠলেও অভিযুক্ত সব ব্যক্তিকেই খালাস দেওয়া হয়। শিন্দে দীর্ঘদিন আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। 1990 সালে সংগঠনে যোগ দেওয়ার পর তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং 1999 সালে মুম্বাইয়ের বজরং দলের দায়িত্বেও ছিলেন। পরে তিনি সংগঠন থেকে দূরে সরে যান। তার দাবি, এক পর্যায়ে তাকে বোমা তৈরি ও প্রশিক্ষণের একটি দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। এর আগে দেওয়া হলফনামায় শিন্দে বলেছিলেন, তিনি সংগঠনের শীর্ষ নেতাদের কাছে এসব কর্মকাণ্ড নিয়ে আপত্তিও জানিয়েছিলেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না হওয়ায় শেষ পর্যন্ত প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নেন। তার দাবি, আরএসএস এর মূল আদর্শ থেকে সংগঠনটি সরে গিয়ে রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক মেরুকরণের পথে এগিয়েছে। সামরিক আর অর্থনৈতিক ক্ষমতার দাপটে বিশ্বজুড়ে ছড়ি ঘোরাতে অস্থির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যু আতঙ্কে পালাতে বাধ্য হয়েছেন, তাও আবার বিদেশের মাটিতে। ইরানের হামলার ভয়ে বিমান ছেড়ে আশ্রয় নিয়েছেন খাবারের ট্রাকে। অনেকের কাছে আকাঙ্ক্ষিত এই কাণ্ড এবার করে দেখালো ইরান, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ফাঁস করেছে খোদ আমেরিকার সংবাদ মাধ্যম। তোলপাড় ফেলা ঘটনায় পরিচয় আর অবস্থান গোপন করে আমেরিকায় ফিরে যেন খাঁচা ছেড়ে উড়াল দেয়া প্রাণ হাতে পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় হয়েছে এমন কাণ্ড? ঘটনাবহুল ওই দিনে ইরান আতঙ্কে কতটা নাজেহাল হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প? নাইম আহমেদের টেস্ট রিপোর্টে বিস্তারিত। ইরানের ভয়ঙ্কর সামরিক সক্ষমতা আর চৌকস গোয়েন্দা তৎপরতার ঝলক দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারো কারো কাছে এটি অতিকথন মনে হলেও সম্প্রতি এমন নজির দেখালো তেহরান। দাম্ভিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভয়ে তুরস্ক থেকে লুকিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার ঘটনা প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও বিশ্বের অন্যতম সুরক্ষিত প্রেসিডেন্ট ট্রাম্পের যাতায়াতের জন্য আছে বিশেষভাবে তৈরি সুরক্ষিত বিমানবহর এয়ারফোর্স ওয়ান, যার সাথে থাকে কঠোর নিরাপত্তা বলয়, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য হামলা মোকাবেলার বিশেষায়িত নানা ব্যবস্থা। ইরানের হুমকির সামনে সেই বিশেষ নিরাপত্তায় যেন আর ভরসা রাখতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। যেই ইরানকে উঠতে বসতে যুদ্ধের ময়দানে তুলোধুনো করার মিথ্যাচার করে বেড়াচ্ছেন, সেই ট্রাম্পই এখন ইরানের ভয়ে পরিচয় গোপন করছেন বিদেশ যাত্রায়। নির্ধারিত বিমান ছেড়ে উঠছেন ভিন্ন বিমানে। ইরানের হুঙ্কার ঠিক কতটা কাঁপন ধরিয়েছে মার্কিন প্রশাসনে। চটকদার গাল গল্প আর যেন ধূপে টিকছে না। যুদ্ধ আর বুদ্ধি সব জায়গায় ইরানের কাছে ধরাশয়ী মার্কিন প্রেসিডেন্ট, যা কোনো রাগঢাক না রেখে নিয়মিত ফাঁস করে দিচ্ছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম। একে একে প্রকাশ্যে আসছে
আমেরিকার হেরে যাওয়ার গল্প। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে কিভাবে তুরস্কে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ শেষে ভয়ে নিজের সুনামধন্য এয়ারফোর্স ওয়ান ছেড়ে গোপনে খাবার সরবরাহের ট্রাকে করে পালিয়ে অন্য ছোট বিমানে করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারার অ্যাসেনবোগা বিমানবন্দরে নাটকীয়ভাবে বদলে দেয়া হয় ট্রাম্পের ফেরার পরিকল্পনা। প্রথমে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু কিছুক্ষণ পরই শুরু হয় গোপন তৎপরতা। এয়ারফোর্স ওয়ানের পাশে থাকা একটি ক্যাটারিং বা খাবার বহনকারী কন্টেনার ট্রাকে করে গোপনে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর সেই ট্রাক সরাসরি যায় অপেক্ষায় থাকা ছোট সামরিক বিমান C-32 এর কাছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের একটি অংশ এবং সংবাদ মাধ্যমকেও এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন, কিন্তু বাস্তবে খাবার বহনকারী ট্রাকের আড়ালেই বদলে যায় প্রেসিডেন্টের বিমান। আর এই গোপনীয়তার পেছনে ছিল ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হুমকির বিষয়টি সামনে আসার পরই ট্রাম্পের বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। মূলত ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধের হুমকি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এখানেই সামনে চলে আসলো কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমানটিকে ঘিরে নিরাপত্তা আর সুরক্ষার বড় প্রশ্ন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো নতুন বিমানটিতে একই ধরনের সামরিক নিরাপত্তা ব্যবস্থা নেই। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন রয়েছে। আর এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উদ্বেগ যে কতটা গভীরে। ফলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একজন মার্কিন প্রেসিডেন্টের বিমানযাত্রার রুট পর্যন্ত বদলে দিতে হচ্ছে। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি। সেই দেশের প্রেসিডেন্টকেই যদি একটি খাবারের ট্রাকের আড়ালে বিমান বদল করে নিরাপদে সরিয়ে নিতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই, ইরানের সামরিক সক্ষমতা ও সম্ভাব্য হামলার আশঙ্কাকে ওয়াশিংটন ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে। ইরানের সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলেছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট।